প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সফররত শ্রীলঙ্কান প্রেসিডেন্ট সমঝোতা স্মারক সই। বন্যায় ব্রহ্মপুত্রের পানির তোরে গাইবান্ধায় তীব্র ভাঙন, সিরাজগঞ্জে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে বেশ কিছু এলাকা প্লাবিত, বগুড়ায় ভিটে বাড়ি ফসল হারিয়ে দিশেহারা মানুষ। বৈরী আবহাওয়ায় সাগরে মাছ ধরতে যেতে পারছে না কক্সবাজারের জেলেরা, দিন কাটছে অনাহারে অর্ধাহারে, সরকারি সহায়তা দেওয়ার উদ্যোগ। নানা অনৈতিক কর্মকাণ্ডে বিতর্কিত বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা, ব্যক্তিগত স্খলনের দায় নেবে না বাহিনী, প্রমাণ পেলেই ব্যবস্থা, জানালেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। এবং কুষ্টিয়ায় অসুস্থ গরুর মাংস খেয়ে একই গ্রামের 7 জন অ্যানথ্রাক্সে আক্রান্ত, স্থানীয়দের মধ্যে আতঙ্ক, চিকিৎসা ও প্রতিরোধে কর্মসূচি হাতে নিয়েছে প্রশাসন। সময় সংবাদের সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে দুটি চুক্তি ও 12টি সমঝোতা স্মারক সই হয়েছে। দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সফররত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা শ্রীসেনার উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা সই হয়। এ সময় উভয় দেশের সংশ্লিষ্ট মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। এ সময় তাকে ফুল দিয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে একান্ত বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। এরপর উভয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হয়। এ সময় দুই দেশের মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিকেলে জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের। এরপর সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের আমন্ত্রণে সৌজন্য সাক্ষাৎ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। গতকাল বৃহস্পতিবার 3 দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা শ্রীসেনা। এবার বন্যা পরিস্থিতির খবর। নদ নদীর পানি বাড়ায় গাইবান্ধা, সিরাজগঞ্জ, জামালপুর ও শরীয়তপুরের বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। অপরিবর্তিত রয়েছে বগুড়া, টাঙ্গাইল ও কুড়িগ্রামের অবস্থা। এদিকে আবারও সিলেটে অঞ্চলে নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। এতে চরম দুর্ভোগে রয়েছেন বন্যা কবলিত মানুষ। দুর্গতদের জন্য ত্রাণ সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যমুনার পানি বাড়ায় সিরাজগঞ্জে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে সদর উপজেলার বেশ কিছু এলাকা। এতে ঘরবাড়ি ছেড়ে আসবাবপত্র নিয়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ। তাদের অভিযোগ, সঠিক সময়ে মেরামত না করায় হঠাৎ করে বাঁধে ভাঙন দেখা দিয়েছে। তবে শুক্রবার সকালে জরুরি ভিত্তিতে বাঁধটি মেরামতের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। দূরে চলে আসলাম এই জায়গায়, আসে যে এইভাবে ভেঙে বাড়ে গেছে। কাজই করে না, তারা কি কাজ করে না, আর ঘুম পারে কাজ করে, অলসতার কারণে ভেঙে গেছে। জামালপুরে বন্যা পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। দুর্ভোগে রয়েছেন ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ি সহ 7 উপজেলার প্রায় 2 লাখ মানুষ। বন্ধ হয়ে গেছে প্রায় 250 সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। ভেসে গেছে জমির ফসল। দুর্গতদের জন্য ত্রাণ সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আমাদের ঘর বাড়ি পানি উঠছে, রান্না করতে অসুবিধা, আমাদের চুলা নেই, কেক শুকনা খাবার বেগর আমরা পানিতে অনেক দুঃখ করতেছি। কাজ কাম নাই, সব জায়গায় পানি উঠছে, পোলাপান কান্দাকাটি করে, আমরা এক বেলা খাই আরেক বেলা পাই না। 95% আমার ইউনিয়নের মানুষ পানিবন্দী, আস্থাকার সমস্ত কিছু নাই। এই ইউনিয়নের ত্রাণ আসলে প্রচুর দরকার। আমি 10% মানুষের জনগণকে ত্রাণ দিতে পারছি। শরীয়তপুরে পদ্মা ও কীর্তিনেশা নদীর পানি বাড়ায় নড়িয়া ও জাজিরা উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে পানিতে ডুবে গেছে ধান, পাট ও সবজির ক্ষেত। পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। কুড়িগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পানি বাড়া কমা চলছে ধীর গতিতে। তবে এখনো ডুবে আছে 7 উপজেলার 548টি গ্রাম। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে রয়েছেন 2 লাখ পানিবন্দী মানুষ। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। বগুড়ার সারিয়াকান্দিতে বন্যা আর ভাঙনে বিলীন হয়ে গেছে হাটশেরপুর ও চালুয়াবাড়ি ইউনিয়নের একাধিক চর ও দ্বীপচর। ভিটে বাড়ি, গবাদি পশু আর ফসল হারিয়ে দিশেহারা চরাঞ্চলের মানুষ। তাদের ঠাঁই হয়েছে পাশের বাঁধে বা আত্মীয় স্বজনের বাড়িতে। মানবেতর দিন কাটছে বাঁধে আশ্রয় নেয়া মানুষগুলোর।
জেলা প্রশাসন বলছে সরকারের দেয়া ত্রাণ বিতরণ করা হচ্ছে, প্রয়োজনে বরাদ্দ আরও বাড়ানো হবে। সারিয়াকান্দি চরাঞ্চল ঘুরে মাজিদুর রহমানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রবিউল ইসলাম। আমার গরু আছে ক্ষতি হলো, ঘর দরজা ক্ষতি হলো, যা জিনিস ক্ষতি হলো। মনোয়ারা বেগম দুদিন আগে হাটশেরপুর ইউনিয়নের চক রতিনাথ চরে বাড়িঘর জমিজমা গরু ছাগল সবই ছিল তার, আজ নিঃস্ব। সরকারিভাবে এক মুঠো চিড়েগুড় হাতে নিয়ে চোখের জলে জানালেন তার কষ্টের কথা। আমাদের ভাগ্য এলে হয়েছিল বাবা, বান্ধব থেকে আমাদের এই চিড়ে খাওয়া নিল, খুব কষ্ট বাবা আমাদের, আবার তো তেমন কিচ্ছু নেই। শুধু মনোয়ারা বেগম নয়, হাটশেরপুর ও চালুয়াবাড়ি ইউনিয়নের চরাঞ্চলের 8টি গ্রামের মানুষের কষ্ট একই রকম। এদের মধ্যে যারা বাঁধে আশ্রয় নিয়েছেন তারা খাবার, চিকিৎসা ও পয় নিষ্কাশনের অভাবে মানবেতর জীবনযাপন করছেন। গরু গেছে, তারপরে মনে করেন ফল, ধান, চাউল এগুলো মনে করেন যে নদীর ভিতরে ডাবে গেছে। বাড়ি ঘর ডুবু ডুবু হয়ে গেছে, ধার খুব, বাড়ি ঘর রাখার মতন কোনো ইয়ে নেই। চিকিৎসার অভাব হচ্ছে, মানুষ অসুস্থতা হচ্ছে এবং গরু ছাগলে খুব সমস্যার মধ্যে আছি আমরা। সাময়িক সাহায্যের পাশাপাশি বন্যা পরবর্তী পুনর্বাসন এবং বাঁধে ও চরে বসবাসকারী মানুষের জন্য নিরাপত্তার দাবি জনপ্রতিনিধিদের। চক্রবর্তীনাথ 143 পরিবার বিধ্বস্ত হয়ে যায়, তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এবং সেগুলো যেন আগামীতে পুনর্বাসন করা হয়। জেলা প্রশাসন বলছে বানভাসী মানুষের জন্য শুকনো খাবার, চাল, গম সহ নগদ টাকা বিতরণ চলছে। আমাদের যে চাহিদা আছে সেই চাহিদা অনুযায়ী আমরা ইতিমধ্যেই 1 লক্ষ টাকা আরো বরাদ্দ পেয়েছি, সেগুলি আমরা বিতরণ করব এবং জিআরের চাল আমাদের স্টকে আরো আছে, চাহিদা অনুযায়ী আমরা আবার বিতরণ করব। গত বুধ ও বৃহস্পতিবার বন্যার পানি বৃদ্ধি ও হঠাৎ ভাঙ্গনে হাটশেরপুর ও চালুয়াবাড়ি ইউনিয়নের চক রথিনাথ, চর দিঘিপাড়া, করমজাপাড়া, শিমুলগাছি, ভাঙ্গুরগাছি চরের 5 শতাধিক পরিবার বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। সময় সংবাদে আরও থাকছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে অজ্ঞাত জ্বরে আক্রান্তদের শারীরিক অবস্থার উন্নতি, টিকার আওতায় আনা হবে জানালেন সিভিল সার্জন। ভিগো কেবল কেসিং, ঘরকে একই সাথে দিন বিউটিফুল লুকস এন্ড টোটাল সেফটি। বৈরী আবহাওয়ার কারণে সাগরে মাছ ধরতে যেতে না পারায় দীর্ঘ 1.5 মাসেরও বেশি সময় ধরে বেকার হয়ে পড়েছেন কক্সবাজারের জেলেরা। অনাহারে অর্ধাহারে দিন কাটাতে হচ্ছে তাদের। তবে তালিকাভুক্ত জেলেদের বর্ষা মৌসুমে সরকারি সহায়তার আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে উপজেলা মৎস্য কর্মকর্তা। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রতিদিন মৎস্য ব্যবসায়ী, শ্রমিক ও জেলেদের পদচারণায় সরগরম থাকার কথা থাকলেও মাছ শূন্যতায় কক্সবাজার পাইকারি বাজারে বিরাজ করছে শুনশান নীরবতা। নেই বরফ ভাঙার শব্দ, নেই মাছ বেচা কেনার হাঁকডাক। জেলেরা জানান এখন সাগরে ঝাঁকে ঝাঁকে মাছ ধরা পড়ার কথা, কিন্তু গত 1.5 মাস ধরে বৈরী আবহাওয়া ও সতর্ক সংকেতের কারণে সাগরে মাছ ধরা বন্ধ। এতে জেলেদের পাশাপাশি বেকার হয়ে পড়েছেন মৎস্য শ্রমিক ও ব্যবসায়ীরা। পরিবার নিয়ে অনেক কষ্টে দিন কাটছে তাদের। আমরা তো 2 মাস ধরে আজকে কষ্ট পাইতেছি, সাগরে যাইতে পারতেছি না। সাগর উত্তাল থাকে সবসময়, এর জন্য যেতে পারছি না। তো আমার পরিবার কষ্ট হয়ে আছে আর কি। আমরা একদম বেকার, এখন মানুষের কাছ থেকে ধার কর্জ করে চলতেছি, খুব কষ্টে আছি। কোনো মাছ নাই, মাছের কারণে আমাদের ব্যবসা বন্ধ এখন। মানে সংসার নিয়ে আর পয়সা নিয়ে বেশি কষ্টতে আছে, চালাইতে বেশি কষ্ট হইতে আছে। এ সময় সাগরে মাছ ধরতে যেতে না পারায় জেলেদের সরকারিভাবে সহযোগিতা প্রয়োজন বলে জানান জেলা ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক। সরকারের তরফ থেকে অথবা জেলা প্রশাসনের তরফ থেকে যে ত্রাণ সামগ্রীগুলো এসছে, তাদের মধ্যে যে জেলেগুলো আছে তাদেরকে যদি সহায়তা দান করা হতো তাহলে অন্ততপক্ষে কিছুটা হলেও তাদের সাশ্রয় হতো। তারা এই যে অর্ধাহারে অনাহারে আছে সেখান থেকে হয়তো মুক্ত হতে পারত। মৎস্য দপ্তরের একটা প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটা জেলের দিন আইডি কার্ডের একটা প্রকল্প হাতে নিচ্ছে। জুন জুলাই এই সময় জেলেরা সাগরে যেতে পারে না, তাই আমরা চেষ্টা করতেছি এদেরকে কোনো সহায়তারাও তাই আনা যায় কিনা এই সময়টাতে বিশেষ করে। তো এটা সরকারের সক্রিয় বিবেচনাধীন আছে। কক্সবাজার জেলায় মাছ ধরার ট্রলার রয়েছে 5240টি, আর নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় 46,000। সময় সংবাদ, কক্সবাজার। সাম্প্রতিক সময়ে ইতিবাচক ও নেতিবাচক 2 ধরনের কাজের জন্যই আলোচনায় আসছেন বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা। বিশ্লেষকরা বলছেন ব্যক্তিগত পর্যায়ে কিছু পুলিশ সদস্য হয়তো ভালো কাজ করছেন, কিন্তু ব্যবস্থাপনাগত ত্রুটির কারণেই বেশিরভাগ পুলিশ সদস্য জড়িয়ে পড়ছেন নানা অনৈতিক কাজে। তবে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা বলছেন কারো ব্যক্তিগত স্খলনের দায় নেবে না এই বাহিনী, প্রমাণ পেলেই নেওয়া হয় ব্যবস্থা।
খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। কুমিল্লার দাউদকান্দি এলাকায় গেল 7 জুলাই নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস পড়ে যায় মহাসড়কের পাশের নর্দমায়। বাসের ভেতরে আটকা পড়েন নারী, শিশুসহ বহু যাত্রী। মর্মান্তিক এই ঘটনা যখন দাঁড়িয়ে দেখছিলেন উৎসুক মানুষজন, তখন জীবনের ঝুঁকি নিয়ে দুর্গন্ধময় নর্দমায় নেমে পড়েন হাইওয়ে পুলিশের কনস্টেবল পারভেজ। উদ্ধার করেন নারী, শিশুসহ বেশ কয়েকজন যাত্রীকে। এরকম অসংখ্য ভালো ও সাহসিকতাপূর্ণ কাজের দৃষ্টান্ত রয়েছে পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যদের। আবার রয়েছে মুদ্রার উল্টো পিঠও। গেল বছরের 5ই আগস্ট সাতক্ষীরার নিউ মার্কেট এলাকা থেকে মোকলেসুর রহমান জনি নামে এক ব্যক্তিকে আটক করে সদর থানা পুলিশ। 3 দিন রাখা হয় থানা হেফাজতে। পরিবারের সদস্যরা থানায় গিয়ে দেখা করেন তার সঙ্গে, কিন্তু 3 দিন পর পুলিশ দাবি করে জনিকে আটক করেননি তারা। এরপর থেকে জনির কোনো খোঁজও নেই। শেষ পর্যন্ত উচ্চ আদালতের শরণাপন্ন হয় জনির পরিবার। আদালতের নির্দেশে বিচার বিভাগীয় তদন্তে উঠে আসে পুলিশ কর্তৃক জনিকে গ্রেফতার ও 3 দিন আটক রাখার কথা। এ ব্যাপারে 16 জুলাই আদেশের দিন ধার্য রয়েছে। 27 জুন শান্তিনগর কাঁচাবাজার এলাকা থেকে অবজারভারের ফটো সাংবাদিক আশিককে আটক করে পুলিশ। পরিবারের দাবি, পরে তাকে চালান দেওয়া হয় মাদকের সাজানো মামলায়। কেউ যদি মনে করে যে আমি আমার পার্সোনাল গেইনের প্রয়োজন আছে, সেভাবে সে যেতে পারে। এই ক্ষেত্রে আমরা আমাদের কোনো রকম তার কোনো অকারেন্সের জন্য কিন্তু বাংলাদেশ পুলিশ কোনো লায়াবিলিটিস নেবে না। যে কোনো রকমের কোনো ঘটনা, দুর্ঘটনা যাই হোক আমরা জানতে পারি, সাথে সাথে অ্যাকশন নিয়ে থাকি। ডিপার্টমেন্টাল প্রসিডিং একটা হয়, ফৌজদারি যে অ্যাকশনটা সেটাও বিদ্যমান এবং এই ব্যাপারে কাজ করছে। বিশ্লেষকরা বলছেন, শুধু পুলিশ নয়, সমাজের নানা স্তরেই দেখা দিয়েছে নৈতিকতার অবক্ষয়। তবে এর পাশাপাশি কিছু মানুষ চালিয়ে রেখেছেন মানবতার দীপশিখা। পুলিশের ভালো কিংবা খারাপ কাজের দৃষ্টান্তগুলো এসবেরই উদাহরণ। কয়েকজন ব্যক্তিকে ভালো ব্যক্তি দেখছি, তাহলে তারা হয়তো ইন্ডিভিজুয়াল এগুলো মানে এক্সাম্পলস, তারা হয়তো বা এটা হচ্ছে সিস্টেমের মানে কে রিপ্রেজেন্ট করে না। প্রত্যেকটা সিস্টেমের মধ্যে করাপশনের সুযোগ থাকে, কিন্তু সেই সিস্টেমটার মধ্যে যদি তাদের ইন্টারনাল স্ক্রিনিং মেকানিজম থাকে এবং সেই সিস্টেমের এমন কিছু পয়েন্টস থাকে যে না এইখানে এই করাপশনটাকে অ্যালাউ করলে সিস্টেমটা খুব বেশি মুখ থুবড়ে পড়বে, তাহলে আর সিস্টেমে হতে পারে না। বাংলাদেশের সিস্টেম মুখ থুবড়ে পড়েছে। তিনি আরো বলেন, সব শ্রেণী পেশার মানুষকেই সেবার মানসিকতা নিয়ে কাজ করা উচিত। তা না হলে পরে কল্যাণমূলক সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। নৈতিকতার। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সফররত শ্রীলঙ্কান প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠকে 2টি চুক্তি ও 12টি সমঝোতা স্মারক সই হয়েছে। এই মুহূর্তে ব্রিফ করছেন পররাষ্ট্র সচিব। এই মুহূর্তে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্রিফ করছেন পররাষ্ট্র সচিব শহীদুল হক। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দর্শক দুঃখিত, আমরা যান্ত্রিক ত্রুটির কারণে আমরা পররাষ্ট্র সচিবের সেই ব্রিফিংটি দেখাতে পারিনি। পরবর্তীতে সংযোগ স্থাপন করা গেলে আমরা সেটিতে আবার চলে যাব। দর্শক, আমরা আগেই জানিয়েছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সফররত শ্রীলঙ্কান প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠকে 2টি চুক্তি ও 12টি সমঝোতা স্মারক সই হয়েছে। এই মুহূর্তে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পররাষ্ট্র সচিব ব্রিফ করছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। স্ট্রেনথেন করা তো আছেই, সাথে সাথে পলিটিক্যাল রিলেশনশিপের একটা স্পষ্ট কিছু জিনিস এর মধ্যে ফুটে উঠেছে। এইটা না বললেই না যে আমাদের দুজন কর্মকর্তা এর পিছনে দিনরাত কেটেছেন। এটা আই ওয়ান্ট টু পুট অন রেকর্ড। একটা হলো আমাদের ডাইরেক্টর জেনারেল, হ্যাঁ, আমাদের ডানে বসে আছেন, আসলে আমি বলছি কাজ করেছেন ওনারা, আর আমাদের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ, এই দুজন মিলে এই পুরো হেভি লিফটিং বলি আমরা, হেভি লিফটিং করেছেন। প্রশ্ন থাকলে ওয়েলকাম। 14 এইটা একটা এগ্রিমেন্ট, আর সবগুলো ভিসা ওয়েভার যেটা আমরা দেখলাম, এই জন্য আমি ইনস্ট্রুমেন্ট বলেছি। হ্যাঁ স্যার, দেখলাম যে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে যে ট্রেড সেটা খুবই নগণ্য, সেইটা বাড়ানোর বিষয়ে এই বাড়ানোর জন্যই এই মানে আমরা 2013 থেকে এই আলোচনাটা করে আসছি, এবং মানে এমন কিছু হার্ডল আছে এই ব্যবসার ক্ষেত্রে, ট্যারিফ এন্ড নন ট্যারিফ বেরিয়ে আছে, যেটা এই এফটিএ করার মাধ্যমে রিমুভড হবে। সেক্ষেত্রে বাংলাদেশ লাভবান হবে কিনা? বাংলাদেশ লাভবান মিউচুয়ালি হবে, বাট বাংলাদেশ অনেক লাভবান হবে। আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, যেহেতু গ্লোবাল ট্রেড অ্যান্ড বিজনেস রিজিম এখন একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে, সুতরাং আমরা ক্রমশ কিন্তু ওই বাইল্যাটারাল
ট্রেড রিলেশনশিপের উপর কিছুটা ডিপেন্ডেন্ট হতে হবে, যেটা একসময় WTO হওয়ার কারণে আমরা ভুলে গিয়েছিলাম। এবং এখন দেখবেন যে পৃথিবীর বেশ কিছু দেশে ওরা বাইল্যাটারাল, ট্রাইল্যাটারাল, রিজনাল ট্রেডিং অ্যারেঞ্জমেন্টের মধ্যে যাচ্ছে, যে ইনকেস যদি মাল্টিল্যাটারাল ট্রেড এগ্রিমেন্ট সার্ভ না করতে পারে একটা পার্টিকুলার দেশের ট্রেড এবং বিজনেস ইন্টারেস্ট, তাহলে এইগুলো সাপ্লিমেন্টারি হিসেবে কাজ করে। এগুলো আসলে কিন্তু কমপ্লিমেন্টস দি মাল্টিল্যাটারাল এগ্রিমেন্টস অন WTO। সেই জন্য আমাদের মনে হয় যে একই সাথে প্রথমবারের মতো বাংলাদেশ এক্সপিরিয়েন্স করবে FTA। আমরা যখন নেগোসিয়েশন করব, এটা ইমপ্লিমেন্টেশনে আমাদের ক্যাপাসিটি বিল্ডিং হবে, এবং এইটার ফলে আপনারা জানেন যে আমরা আরো কয়েকটা দেশের সাথে FTA নিয়ে আলোচনা করছি, সেইগুলো করতে কিন্তু এটা সহায়তা করবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে যে সমস্ত সমঝোতা সই এবং স্মারক চুক্তি সই হয়েছে সেই বিষয়ে কথা বলছিলেন পররাষ্ট্র সচিব শহীদুল হক। সময় সংবাদে আরো থাকছে। শিক্ষা সহ খেলাধুলা সংস্কৃতি চর্চায় শীর্ষে বান্দরবনের কোয়ান্টাম কসমো স্কুলের শিক্ষার্থীরা স্বপ্ন দেখে সর্ববৃহৎ ক্রীড়া আসর অলিম্পিকে স্বর্ণ জয়। আবারও সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সুরমা এবং কুশিয়ারা নদীর কানাইঘাট, শ্যাওলা, অমলশীত পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এই মুহূর্তে সদর উপজেলার 22 টিলা এলাকায় আছেন রিপোর্টার আব্দুল আহাদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আহাদ, যত গড়াচ্ছে সিলেটের বন্যা পরিস্থিতির আরো অবনতি হচ্ছে। যদিও আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের আকাশে প্রখর রোদ, আমি প্রচন্ড রোদের মধ্যে দাঁড়িয়ে আছি। এই যে বন্যার পানি যে বাড়ছে, এটি বাংলাদেশের কোনো পানির কারণে নয়, উজানে মুষলধারে বৃষ্টি হচ্ছে আমরা এমনটি জেনেছি, এবং সেই বৃষ্টির পানি এসে আবার বাংলাদেশের নদ নদী দিয়ে আবার হাওরে প্রবেশ করে এই এলাকার গ্রামগঞ্জ সবকিছুই আবার তলিয়ে দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমি যেখানে আছি সদর উপজেলায়, এই সদর উপজেলার পাশাপাশি আবারও ফেঞ্চুগঞ্জ, বিয়ানীবাজার, জকিগঞ্জ, বিশ্বনাথ, বালাগঞ্জ, সেই উপজেলাগুলোতে আবার পানি বাড়া শুরু করেছে। এবং পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেমনটা জানিয়েছে, কানাইঘাটের সুরমা পয়েন্টে বর্তমানে 49 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, অমলশীদে 77 সেন্টিমিটার এবং শেওলাতে 75 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, যেটি গত 3 দিন আগে এটি 35 থেকে 40 সেন্টিমিটার উপর দিয়ে মাত্র পানি গিয়েছিল, এবং গতকাল থেকে এই পানি বাড়া শুরু করেছে। এবং এই সিলেটের পাশাপাশি আমি কিছুক্ষণ আগে কুলাউড়ার স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে বলেছে আজ সকাল পর্যন্ত তাদের সেখানে 5 থেকে 6 ইঞ্চি পানি আবার বেড়েছে, এবং কুলাউড়া উপজেলার যে রাস্তা যেটি তলিয়ে গিয়েছিল সেই রাস্তায় এখন আবার জলাবদ্ধ হয়ে গেছে। এবং একই অবস্থা আসলে বড়লেখা উপজেলারও। এবং যেহেতু আবারও বন্যার পানি বাড়া শুরু করেছে, এ কারণে মানুষের মধ্যে আবারও আতঙ্ক দেখা দিয়েছে। যে মানুষগুলো আশ্রয় কেন্দ্র থেকে তাদের বাড়িতে প্রবেশ করেছিল, তারা হয়তো আবারও আশ্রয় কেন্দ্রে যেতে হবে এমনটি শঙ্কা প্রকাশ করছেন। এবং এই যে দীর্ঘস্থায়ী বন্যার যে আশঙ্কা করা হচ্ছিল সিলেটে, এবং এই এখন যে আবার পানি বাড়া শুরু করছে, আমরা বলতে পারি যে সিলেটে একটি দীর্ঘস্থায়ী বন্যার দিকেই ধাবিত হচ্ছে, এবং এই বন্যা হয়তো আরো কয়েকদিন যেতে পারে। শফিক, সিলেটের বন্যা পরিস্থিতির খবর জানছিলাম আমরা। সিলেট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আব্দুল আহাদ। বরিশালের কীর্তনখোলা নদীতে তেলবাহী ট্যাঙ্কার ও ক্লিংকারবাহী জাহাজে সংঘর্ষ হয়েছে। এতে নদীতে ছড়িয়ে পড়েছে তেল। সকাল 7:30টার দিকে কীর্তনখোলা নদীর চরকাউয়া পয়েন্টে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় তেলবাহী ট্যাঙ্কার MT ফজর 14 লাখ লিটার ডিজেল ও পেট্রোল সহ চট্টগ্রাম থেকে বরিশালের পথে যাচ্ছিল। পথে কীর্তনখোলা নদীর চরকাউয়া পয়েন্টে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী ক্লিংকারবাহী জাহাজ MV2 এর সাথে সংঘর্ষ হয়। এতে তেলবাহী ট্যাঙ্কারটির সামনের একাংশ দুমড়ে মুচড়ে যায়। পরে ট্যাঙ্কার থেকে ডিজেল বের হয়ে নদীতে ছড়িয়ে পড়ে। তবে কি পরিমাণ ডিজেল ছড়িয়ে পড়েছে তা এখনো জানা যায়নি। এদিকে ছড়িয়ে পড়া তেল বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন উপায়ে সংগ্রহ করছেন স্থানীয়রা। মা বাবার দোয়া 2 যখন আমার উপরে হিট করার সাথে সাথে তার অ্যানকোর ঢুকি যাওয়াতে সে যখন ওইটা ব্যাগার দিয়ে আমার থেকে ছুটে গেছে, তখন আমার যে ট্যাঙ্কের ড্যামেজ হয়েছে ওইখান থেকে তেল বাইরে হওয়া শুরু হয়েছে। কি পরিমাণ তেল পড়ছে নদীতে সেটা
আনলোড না করা পর্যন্ত এটা ক্ষয় পরিমাণ জানা যাবে না। আমি ওয়ার্কবোর্ড নিয়ে অয়েল ট্যাঙ্কারে যে মাস্টারে বলে ওই সামনের খন্দের তৈলটা অন্য খন্দে ট্রান্সফার করে মোটামুটি নিরাপদ স্থানে ওটা নোঙরে রাখা হয়েছে। আর কার্গো জাহাজটি ওটার ফ্রন্ট সাইডে একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, তো ওটাও চরে মোটামুটি নিরাপদ স্থানে নোঙরে রাখা হয়েছে। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার ফিরদাউস সোহাগ। বিস্তারিত খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সোহাগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে যেটা জানতে পেরেছি যে কি পরিমাণ তেল বেরিয়েছে এর কোনো সুনির্দিষ্ট তথ্য আসলে কেউ এখন পর্যন্ত দিতে পারেনি। তবে যে তেলটা ছড়িয়েছে সেটা নদীতে যতটুকু আছে তার একটা অংশ স্থানীয় যারা জনসাধারণ রয়েছে তারা কিন্তু নেওয়ার চেষ্টা করছে। আমরা একটু দেখাবার চেষ্টা করব যে এই মুহূর্তে যে জায়গাটিতে আমরা দাঁড়িয়ে আছি কীর্তনখোলা নদীর শহরের প্রান্তটিতে, আর ঠিক অপর প্রান্তে রয়েছে যে জাহাজটি দুর্ঘটনা কবলিত হয়েছে। এর মধ্যে দুটো জাহাজই দুর্ঘটনা কবলিত হয়েছে। এর মধ্যে এমভি মা বাবার দোয়া, সেই জাহাজটিকে আমরা এখান থেকে ক্যামেরায় দেখাবার চেষ্টা করছি। এমভি মা বাবার দোয়াটিও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, তার সামনের অংশটি কিন্তু ভসকে গেছে। এবং এই জাহাজটিতে ছিল ক্লিংকার, এটি ইন্ডিয়া থেকে ঢাকা যাচ্ছিল। তো যাবার পথে কীর্তনখোলা নদীর চরকাওয়া পয়েন্টে এই ঘটনা ঘটে। অন্য যে জাহাজটি রয়েছে সেটি হচ্ছে এমটি ফজর। ফজর জাহাজটির যিনি ইনচার্জ মাস্টার রয়েছেন জামশেদুর রহমান, তিনি আমাদেরকে যে তথ্যটি বলেছেন যে আসলে বিপরীত দিক থেকে আসা ক্লিংকারবাহী জাহাজটি অতর্কিতভাবে ওই জাহাজের সাথে ধাক্কা লাগে এবং ধাক্কা লাগার ফলে কিন্তু এই দুর্ঘটনাটা ঘটে। এবং তাতে অয়েল ট্যাঙ্কারবাহী জাহাজটির কিন্তু 14 লাখ লিটারের মতো তেল ছিল, ডিজেল এবং পেট্রোল। এর মধ্যে ডিজেলের যে অংশটি রয়েছে সেই জায়গাটি থেকে ডিজেলগুলো বেরিয়ে যায়। আমরা দেখাবার চেষ্টা করছি স্থানীয় জনসাধারণ যারা রয়েছে কীর্তনখোলা নদীর দুই পারে প্রায় কয়েক শত মানুষ কিন্তু এই তেলগুলো সংগ্রহ করার চেষ্টা করছে। এই ক্যামেরায় আমরা এখন যে অংশটি দেখাচ্ছি এটা হচ্ছে কীর্তনখোলা নদীর যে পারটিতে বিআইডব্লিউটি এর উদ্ধারকারী জাহাজ রয়েছে নির্ভীক, সেই জায়গাটিতে কিন্তু কিছু কচুরিপানা রয়েছে। সেই কচুরিপানার মধ্যে যে ডিজেলগুলো রয়েছে সেগুলোকে সংগ্রহ করার চেষ্টা করছে। এইভাবে আমরা যেটা খবর পেয়েছি যে এক একজনে 25 লিটার, কেউ 50 লিটার, কেউ আমাদেরকে বলেছেন যে 500 লিটার পর্যন্ত এক একজনে তেল সংগ্রহ করেছেন, ডিজেলগুলো সংগ্রহ করেছেন। এবং এই তেলগুলো কিন্তু জোয়ার ভাটার টানে কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। যখন ঘটনাটি ঘটে তখন আমরা যেটা শুনেছি এলাকাবাসীর মুখে যে তখন ছিল আসলে মূলত জোয়ার, আর এই মুহূর্তে কিন্তু ভাটার টান চলছে। তো এই মুহূর্তে যেটি আমরা স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছি যে এই মুহূর্তে যে জায়গাটিতে আমরা রয়েছি সেই জায়গাটি থেকে একেবারে দক্ষিণ দিকে এই তেলগুলো ছড়িয়ে যাচ্ছে, অর্থাৎ বরিশাল থেকে ঝালকাঠির দিকে বা দক্ষিণ দিকে বঙ্গোপসাগরের দিকে আর কি নেমে যাচ্ছে তেলগুলো। আর এর আগে কিন্তু এই তেলগুলো যাচ্ছিল চাঁদপুরের মুখী অর্থাৎ ঢাকা মুখীর দিকে। তো এই ছিল এখনকার সর্বশেষ খবর। আমরা ফিরছি স্টুডিওতে। শফিক, বরিশালের কীর্তনখোলা নদীতে তেলবাহী ট্যাঙ্কার এবং ক্লিংকারবাহী জাহাজের সংঘর্ষে নদীতে তেল ছড়িয়ে পড়েছে, সে বিষয়ে ঘটনাস্থল থেকে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফিরদাউস সোহাগ। চট্টগ্রামের সীতাকুণ্ডের ত্রিপুরাপাড়ায় অজ্ঞাত জ্বরে নতুন করে 7 শিশু আক্রান্ত হয়েছে, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে হাসপাতালে যেসব শিশু ভর্তি রয়েছে তাদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, তাদের টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছে সিভিল সার্জন। চিকিৎসকরা জানান ফৌজদারহাটে বিআইটিআইডি হাসপাতালে ভর্তি 38 জন শিশুকে নিয়ম মাফিক পুষ্টি সমৃদ্ধ খাবার দেওয়া হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আসা চিকিৎসকদের একটি দল আক্রান্তদের চিকিৎসা সেবা দিচ্ছেন। এছাড়া অজ্ঞাত জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি 18 শিশুর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। ঢাকা থেকে চূড়ান্ত রিপোর্ট আসলে সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। আর ত্রিপুরা পাড়ায় এর আগে টিকা প্রদানে কারো গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন। আগের চেয়ে একটু ভালো হয়েছে, এখন মানে আগে খানা দানা খেত না, এখন খাওয়া দাওয়া করতেছে। এখন মোটামুটি যারা রোগী বা রোগীর গার্ডিয়ান যারা, এরা তো সবাই বলতেছে মোটামুটি ভালো। ডায়েটিশিয়ান দিয়ে আমরা ওদের সর্বোচ্চ পুষ্টিকর খাবার দেওয়ার ব্যবস্থা করেছি এবং এই পুষ্টিকর খাবারগুলো দেওয়ার পরবর্তীতে ওদের পেশেন্টের অবস্থা গত পরশু দিনের থেকে আজকে অনেক ভালো। আমাদের এখন সবচেয়ে বড় চিন্তা হচ্ছে সব কন্ট্রোলে, ঢাকা থেকে কোনো রিপোর্ট আসলে ব্যবস্থা নেবো, আর ওইখানে একটা টিকা কার্যক্রম আমরা কনফার্ম করবো। আর যারা আমাদের এই জিনিসটা জানানে ওদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। আমরা ওখানে গিয়ে টিকা কেন্দ্র করব।
কুষ্টিয়ার দৌলতপুরে অসুস্থ গরুর মাংস খেয়ে একই গ্রামের 7 জন অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়েছেন। শরীরের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ক্ষত। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে আক্রান্তদের চিকিৎসা সেবা সহ অ্যানথ্রাক্স প্রতিরোধে কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা স্বাস্থ্য ও প্রাণী সম্পদ বিভাগ। এস.এম. রাশেদের পাঠানো তথ্য ও বাবুল হোসেনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শরীরের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ঘা। ক্ষতের যন্ত্রণায় কাতর শিশু কিশোর থেকে শুরু করে আক্রান্তরা। স্থানীয়রা জানান, 1 জুলাই কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোবরগাড়া গ্রামে অসুস্থ একটি গাভী জবাই করেন এক খামারি। বাজার দরের চেয়ে কিছুটা কম মূল্যে অসুস্থ গরুর মাংস খেয়ে বিপাকে পড়েন গ্রামবাসী। মাংস খাওয়ার 3-4 দিন পর শরীরে ব্যথা ও জ্বর অনুভব করেন তারা। এক পর্যায়ে হাত, পা ও কপালে দেখা দেয় ক্ষত। এতে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। গোস্ত খাওয়ার পরে এটা হয়েছিল, আস্তে আস্তে ছোট হওয়ার পরে চুলকানি হয়ে এত বড় হয়ে তাই হয়েছে। জ্বর আর পায়ে প্রতিদিন হাত পায়ে কামড়ায়। ঘা হলো হয়ে সারি আস্তে আস্তে হয়ে সারি 10 ডাল আসলো, হয়ে আস্তে আস্তে ঘাটা বেশি হয়ে গেল। আশেপাশে হাতুড়ি ডাক্তারের কাছে 2 দিন দেখছি, হয়নি। পরে দৌলতপুর হসপিটালে যাওয়ার পর থেকে ডাক্তার যে ওষুধ লিখছে ওই ওষুধ খাওয়ার পরে আমার একটু কমেছে। খবর পেয়ে আক্রান্তদের চিকিৎসা সেবা সহ রোগ প্রতিরোধে কার্যক্রম শুরু করেছে উপজেলা স্বাস্থ্য ও প্রাণী সম্পদ বিভাগ। অসুস্থ গরু ছাগলের গোশ খেলে তো আমার উপকারের চাই ক্ষতি বেশি হচ্ছে। এটা খাওয়া থেকে বিরত থাকার জন্য জনগণকে আমি নিষেধ করছি। জনগণ যেন আতঙ্কিত না হয় সেজন্য তাদেরকে আমরা পরামর্শ দিচ্ছি। নিয়মিত মনিটরিং চলছে এবং যদি কোথাও কোনো গরু অসুস্থ হয় সাথে সাথে যেন আমাদের সাথে যোগাযোগ করে সে ব্যাপারেও তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে কুষ্টিয়ার দৌলতপুর সহ 6 উপজেলায় প্রায় 80,000 গবাদি পশু প্রতিপালন করছেন খামারিরা। সময় সংবাদ, কুষ্টিয়া। সবার ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াস আর সদিচ্ছা যে একটি সমাজকে বদলে দিতে পারে তার দৃষ্টান্ত হতে পারে বান্দরবনের প্রত্যন্ত অঞ্চল লামার কোয়ান্টাম কসমো স্কুল। শুধু শিক্ষা নয়, খেলাধুলা, সংস্কৃতি চর্চা সবকিছুতেই শীর্ষে এখানকার বেশিরভাগ ক্ষুদে শিক্ষার্থী। আন্তর্জাতিক স্বীকৃতিও আছে তাদের। তাই তো তারা স্বপ্ন দেখে খেলাধুলার সর্ববৃহৎ আসর অলিম্পিকে স্বর্ণ জয়ের। বান্দরবন ঘুরে এসে আরো জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। ক্যামেরায় ছিলেন শামসুল হক প্রিন্স। সামর্থ্য আর অর্জনের দিক থেকে স্বপ্ন আকাশ ছোঁয়ার মতো হলেও যাদের প্রচেষ্টা আর নিয়মানুবর্তিতার কাছে সেই স্বপ্ন পূরণ যেন মামুলি ব্যাপার। তাই তো লক্ষ্য পূরণের জন্য সমুদ্র পৃষ্ঠ থেকে 1000 ফিট উপরে পাহাড়ের চূড়ায় তাদের জন্য তৈরি করা হয়েছে ক্রাউন অলিম্পিয়ান, যেখানে রোজই চলে ক্ষুদে শিক্ষার্থীদের প্রশিক্ষণ। ধর্ম, বর্ণ নির্বিশেষে বিভিন্ন জাতিগোষ্ঠীর 1774 জন আবাসিক শিক্ষার্থীকে পাঠদানের পাশাপাশি সব সুযোগ সুবিধা দিয়ে আসছে স্কুলটি। এক কথায় পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে একটি শিশুর প্রয়োজনীয় সবকিছুই দেওয়া হয় বলে জানান স্কুলের পরিচালক। আমাদের উদ্দেশ্য হলো এই বঞ্চিত মানুষগুলোকে আলোকিত করা। আমাদের স্বপ্ন হলো যে পৃথিবীতে প্রথমত বাংলাদেশে কোনো এরকম দুস্থ মানুষ থাকবে না, এবং যারাই দুস্থ তাদের অভিভাবক আমরা, এবং আমরা তাদেরকে সেই জাতীয় মানে থেকে শুরু করে আন্তর্জাতিক মানে তাদেরকে নিয়ে যেতে চাই। অলিম্পিকে স্বর্ণ জয়ের স্বপ্ন নিয়ে শৈশব থেকে শিশুদের উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানান এখানকার ক্রীড়া প্রশিক্ষক। বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে কোয়ান্টামের শিশু শিক্ষার্থীরা। আমরা বিশ্বাস করি যে মানুষ যা ভাবতে পারে, যা বিশ্বাস করতে পারে, সে তা অর্জন করতে পারে। সে যেই বয়স থেকে খেলা শুরু করার কথা, আমরা ঠিক সেই সময় তাকে দিয়ে খেলা শুরু করাচ্ছি। নিজের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং একজন ভালো জিমন্যাস্ট হওয়ার জন্য শিখছি। আমি অলিম্পিকে এগিয়ে সোনা জিততে চাই। খেলাধুলার পাশাপাশি শিশুদের সংস্কৃতি চর্চায়ও কোনো কমতি নেই। নৃত্য, গান, বাদ্যযন্ত্র প্রশিক্ষণ, অভিনয় সব ক্ষেত্রে বিভিন্ন প্রতিযোগিতায় নজর কেড়েছে এসব ক্ষুদে শিল্পীরা। জেলা, বিভাগ, এমনকি জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায়ও শীর্ষ স্থান দখল করেছে ওরা। সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সফর উপলক্ষে এখানে আয়োজন করা হয় শিশু শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিবেশনা। তাদের পরিবেশনায় মুগ্ধ হন মন্ত্রী। এমন ভাবে এরা মানুষ হচ্ছে যে হিংসা, বিদ্বেষ এদের স্পর্শই করছে না। এগিয়ে যাওয়ার জন্য যে প্রেরণা এরা পেয়েছে, এখন থেকে এদের অন্তর যেভাবে বিকশিত হচ্ছে, আমাদের মতো করে বলে এমন করে কেউই পারবে না যদি এমন নিষ্ঠা নিয়ে কাজ করে।
দেশের উন্নয়ন অগ্রগতির জন্য নিজস্ব সংস্কৃতি চর্চায় সকলকে আরও যত্নবান হওয়ার আহ্বান জানান তিনি। হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ, লামা, বান্দরবান। উত্তর পূর্ব লন্ডনে 5টি অ্যাসিড হামলার ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে লন্ডনের হ্যাকনি, স্টোক, নিউটন এবং ইজলিংটনে মাত্র 1.5 ঘন্টার মধ্যে এইসব হামলা হয়। দুষ্কৃতিকারীরা লোকজনের মুখমণ্ডলে অ্যাসিড ছুড়েই মুহূর্তের মধ্যে পালিয়ে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এই ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আকস্মিক এই অ্যাসিড হামলার ঘটনায় জড়িত সন্দেহে এ পর্যন্ত একজনকে আটক করা হলেও অন্যদের খোঁজে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে এই হামলার কারণ সম্পর্কে কিছু জানা না গেলেও এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। সম্প্রতি ব্রিটেনে বিদ্বেষমূলক বিভিন্ন কর্মকাণ্ড বেড়ে যাওয়ার মধ্যেই একের পর এক অ্যাসিড হামলার খবর পাওয়া যাচ্ছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সফররত শ্রীলঙ্কান প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক, একটি চুক্তি ও 13টি সমঝোতা স্মারক সই। বন্যায় ব্রহ্মপুত্রের পানির তোড়ে গাইবান্ধায় তীব্র ভাঙন, সিরাজগঞ্জের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে বেশ কিছু এলাকা প্লাবিত, বগুড়ায় ভিটে বাড়ি ফসল হারিয়ে দিশেহারা মানুষ। বৈরী আবহাওয়ায় সাগরে মাছ ধরতে যেতে পারছে না কক্সবাজারের জেলেরা, দিন কাটছে অনাহারে অর্থহারে, সরকারি সহায়তা দেওয়ার উদ্যোগ। নানা অনৈতিক কর্মকাণ্ডে বিতর্কিত বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা, ব্যক্তিগত স্খলনের দায় নেবে না বাহিনী, প্রমাণ পেলেই ব্যবস্থা, জানালেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। এবং কুষ্টিয়ায় অসুস্থ গরুর মাংস খেয়ে একই গ্রামে 7 জন অ্যানথ্রাক্সে আক্রান্ত, স্থানীয়দের মধ্যে আতঙ্ক, চিকিৎসা ও প্রতিরোধে কর্মসূচি হাতে নিয়েছে প্রশাসন। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।